নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ছুটির ঘন্টা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমাদের ছেলেবেলায় পাড়া গিয়ে প্রাইমারি স্কুলকে বলা হতো পাঠশালা, আর ক্লাসকে বলা হতো শ্রেণী। সব পাঠশালায় ক্লাস 4 পর্যন্ত থাকবে তার মানে নেই। আমি যে পাঠশালায় পড়তুম সেখানে ছিল শিশু শ্রেণী, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। শিক্ষক মোটে একজন, তাকে বয়স্করা বলতেন নিশিং পণ্ডিত, আমরা বলতুম পণ্ডিত মশাই। নিশিং পণ্ডিতের এক দাদা ছিলেন, তার নাম গিরিজা বাবু, আড়ালে আমরা বলতুম গিজাং বাবু। মাটির ঘর আর খড়ের চালে পাঠশালার দাওয়ায় তাল পাতার চাটাই পেতে শিশু শ্রেণীর বাচ্চারা সরে সরে বলে বেদম চেঁচাতো। খুঁটিতে হেলান দিয়ে পিড়ির ওপর বসে নিশিং পণ্ডিত নিম ডালের ছিপটা তুলে নিয়ে বলতেন, আরো জোরে, আরো জোরে। আমরা প্রাণপণে চেঁচিয়ে পড়া মুখস্থ করতুম। তারপরে এসে পড়তেন গিজাং বাবু, লম্বা ঢ্যাঙা ধরনের মানুষ, খালি গায়ে ছেঁড়া খোড়া নোংরা একটা পইতে পেঁচানো থাকতো, মাথার পেছনে খাড়া টিকি, গলায় তুলসী কাঠের মালা, পায়ে খড়ম, হাতে হুঁকো। একটু তফাতে বসে ভুর ভুর শব্দে হুঁকো টানতেন। তামাকের গন্ধটা ছিল ভারী মিঠে। ঘরের ভেতর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছেলেরা পড়তো। সম্ভ্রমের চোখে ভেতরটা দেখে ভাবতুম, কবে ঘরে ঢোকার দিন আসবে আমার। নিশিং পণ্ডিত সেই উঁচু শ্রেণীর ছাত্রদের পড়াতে ঘরে ঢুকলে তার দাদা গিজাং বাবু দাওয়ায় শিশু শ্রেণীর দিকে মুচকি হেসে তাকাতেন। তারপর বলতেন, হুম, ও কি পড়ছিস রে? ওটা কি পড়া হচ্ছে? নে পড়। সরে সরে বাড়ি গিয়ে মুড়ি খা। রস্যই দীর্ঘই আমি হুঁকো খাচ্ছি। রস্যৌ দীর্ঘ এর নাম তামাকু। ঘর থেকে নিশিং পণ্ডিত শুনতে পেয়ে বলতেন, আবার তুমি গন্ডগোল বাঁধাচ্ছ দাদা, ওদের পড়তে দাও তো। রাগ করে গিজাং বাবু উঠে যেতেন। একটু তফাতে শিব মন্দিরের বটতলায় গিয়ে বসতেন। পাঠশালার চারপাশটা ছিল ভারী নিরিবিলি। নিম গাছের জঙ্গল, আম বাগান, একটা পুকুর, তার পাড়ে জরাজীর্ণ মন্দির। মন্দিরের পাশ দিয়ে এক ফালি রাস্তা ধরে আমি একা বাড়ি ফিরে যেতুম, কারণ ওটাই ছিল আমার শর্টকাট রাস্তা। ফেরার সময় মন্দিরের কাছে কোনো কোনো দিন দেখা হয়ে যেত গিজাং বাবুর সঙ্গে। লোকটিকে আমার ভালোই লাগতো। ফিক করে হেসে বলতেন, কি খোকা, কোন শ্রেণীতে পড়ো? বলতুম, শিশু শ্রেণী, অর্থাৎ শিশু শ্রেণী। অমনি হাসতে হাসতে গড়িয়ে পড়তেন গিজাং বাবু। হুঁকোর জলও গড়িয়ে পড়তো। সামলে নিয়ে বলতেন, ও ছিছু শ্রেণী? ও খোকা, বাড়ি গিয়ে মায়ের কোলে বসে দুধু ভাতু খাওগে। একদিন ফেরার সময় গম্ভীর মুখে বললেন, ও খোকা, নিশিং সটকে শেখায় না? সটকে মানে শতকিয়া, 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করা। আমি বললুম, আগে হ্যাঁ। কই বলো শুনি। 1 চন্দ, 2 পক্ষ, 3 নেত্য। গিজাং বাবু চোখ পাকিয়ে বলেন, থাক থাক, ওই সটকে পড়াচ্ছে বুঝি নিশিং। শোনো, এমনি করে সটকে পড়বে। 1 চাঁদ মামা রেতে দেয় আলো। 2 পক্ষ রং সাদা কালো। 3 চোখো শিব জটাধারী। 4 বেদ জানে দর্পহারী। 5 পঞ্চবান বড় ভয়ঙ্কর। 6 ষড় ঋতু শোভে মনোহর। 7 সপ্ত সিন্ধু। 8 বসু অষ্ট। 9 গ্রহ নব কুদৃষ্টিতে কষ্ট। 10 10 দিক করহ মুখস্থ। বাড়ি যাই দাদা, সূর্য গেল অস্ত। এখন বুঝতে পারি গিজাং বাবুর পদ্য রচনার ক্ষমতা ছিল। অতটুকুন বয়সে তার ছড়ার সুরে এসব আওড়ানো শুনে ভক্তি জাগত। কোনোদিন ডেকে বলতেন, ও খোকা, পণ্ডিত তোমায় আকার পড়িয়েছে? বলো দেখি কাক বানান কি? বানান শুনে হেসে বলতেন, কাক থাকে গাছে, জলে থাকে মাছ, বনে থাকে বাঘ, আর মনে থাকে রাগ। পাঠশালায় ছুটির ঘন্টা নিশিং পণ্ডিত নিজেই বাজাতেন। ওটা নাকি পৌর শিব মন্দিরেরই পুজোর ঘন্টা।
চৈত্রের সংক্রান্তিতে শিব মন্দিরে পুজো হতো। এই একটা দিন ঘন্টাটার দরকার হতো মন্দিরে। নিশিং পণ্ডিত নিজেই পূজারি, তাই ঘন্টাটা তার কাছেই থাকতো সারা বছর। গ্রীষ্মের ছুটির পর একদিন হঠাৎ নিশিং পণ্ডিতের ঘন্টাটা গেল চুরি। মন মরা হয়ে পণ্ডিত মশাই মুখেই ছুটি ঘোষণা করলেন। কিন্তু যেই পাঠশালা থেকে ছেলেরা হই হই করে বেরিয়েছে, অমনি পুকুর পাড়ে জঙ্গলের ভেতর মন্দিরের ওখানে কোথায় ঘন্টার শব্দ শোনা গেল। টং 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 টং। নিশিং পণ্ডিত লাফিয়ে উঠলেন, চেঁচালেন, এ ধরো ধরো ধরো, পাকড়ো। তারপর মন্দিরের দিকে দৌড়তে শুরু করলেন। পাঠশালার সর্দার পোড়ো মন্দিরের দিকে দৌড়তে শুরু করলেন। পাঠশালার সর্দার পোড়ো ছিল বাবুল নামে একটা ছেলে। সে অন্য সব ছেলের থেকে বয়সেও বড়। তাকে পণ্ডিত মশাইয়ের পিছনে ছুটতে দেখে আমরাও দৌড়লুম। মন্দিরের ওখানে গিয়ে পণ্ডিত মশাই বললেন, খোঁজ খুঁজে দেখ, এখানেই কোথাও লুকিয়ে আছে। আমরা সবাই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ঘন্টা চোর বা ঘন্টার পাত্তা পেলুম না। শেষে হতাশ মুখে নিশিং পণ্ডিত বললেন, যাকে, ওটা আর পাওয়া যাবে না। বরাবর ঘন্টাটার ওপর লোভ ছিল যে, কথায় বলে না, স্বভাব যায় না মূলে। ব্যাপারটা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাই করছিলুম। সর্দার পোড়ো বাবুল ধমক দিয়ে বলল, এই, শিগগির বাড়ি চলে যা বলছি, এখানে আর থাকবি না। সেদিনও ব্যাপারটা বুঝতে পারিনি। পরদিন কানাকানিতে টের পেলুম গিজাং বাবুই নাকি ঘন্টাটা চুরি করে পালিয়েছেন। তাই আর তাকে গ্রীষ্মের ছুটির পর পাঠশালার আনাচে কানাচেও দেখা যাচ্ছে না। কিন্তু মন্দিরের কাছ দিয়ে আসতে আসতে তামাকের গন্ধ পাই, তাও তো সত্যি। নিশ্চয়ই তাহলে জঙ্গলে লুকিয়ে তামাক খান গিজাং বাবু। তারপর প্রতিদিন বিকেলে বেশ মজার কাণ্ড শুরু হলো। তখনও ছুটির সময় হয়নি, পড়াশুনো খুব জমে উঠেছে। হঠাৎ কোথাও ঘন্টাটা বেজে ওঠে ঢং ঢং করে। অমনি অভ্যাসে পাঠশালা থেকে ছেলেরা হই হই করে বেরিয়ে পড়ে। নিশিং পণ্ডিত আর বাবুল ছিপটি তুলে সবাইকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। কান ধরে সবাইকে বাকি সময়টা সটকে আওড়াতে হয়। প্রতিদিনই এক কাণ্ড। বিকেল 4টে বাজলে ছুটির সময় নিশিং পণ্ডিত পকেট থেকে ঘড়ি বের করে আধ ঘন্টা আগে থেকে সবাইকে সতর্ক করে দেন, খবরদার, দু কানে আঙুল গুজে পড়া মুখস্থ করো। তাই শুনে আমরা সবাই দোকানে আঙুল ঢুকিয়ে রাখি। কিন্তু ঘন্টাটা ঠিকই বাজে। অনেকক্ষণ ধরে বেজে তারপর থেমে যায় যেন হতাশ ভাবেই। দিন কত পরে মন্দিরের পথে বিকেলে বাড়ি ফিরছি একা। হঠাৎ দেখি মন্দিরের এক পাশে বসে আছেন গিজাং বাবু। হুঁকো টানছেন। পাশে রাখা আছে ঘন্টাটা। মুখটা গম্ভীর। চলে আসবো নাকি ফিরে গিয়ে পণ্ডিত মশাইকে খোঁজ দেবো তাই ভাবছি। তখন একটু হেসে বললেন, কি খোকা, কেমন পড়াশুনো চলছে? কি বানান পড়াচ্ছে নিশিং? বললুম, দীর্ঘ উকার। হুঁকো নামিয়ে রেখে গিজাং বাবু বললেন, কই বলো দেখি, ভূত বানান কি? বয় দীর্ঘ উকার, ত ভূত। কি বললে? ভয় দীর্ঘকার? ভয়ই বটে, ভয়ের সঙ্গে ভূতের সম্পর্ক আছে যে। তা ও খোকা, ভূত কখনো দেখেছো? বিকেল পড়ে এসেছে। গাছপালার ভেতর পুরনো মন্দির। গা ছমছম করে। একটু ভয় হলো। বললুম, আগে না। ভয় দীর্ঘকার আছে বটে, ভূতকে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। গিজাং বাবু মিটিমিটি হেসে বললেন, হুম, ভূত মানুষের মতোই দেখতে, হুঁকো খায়। কথায় বলে না, অভ্যেস যায় না মোলে। আমারও অভ্যেস যায়নি, হুঁকো এখনো খাই। আর এই ঘন্টাটার ওপর বড্ড লোভ ছিল। কেন জানো? নিশিংটার কাণ্ড দেখে একদল বাচ্চা ছেলেকে সারা দিন খোঁয়াড়ে আটকে রেখেছে। এ কি তাদের ভালো লাগে? তাই ইচ্ছে করতো ঘন্টাটা পেলে ঢং ঢং করে ছুটি বাজিয়ে দিতুম। আমি কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলুম। গিজাং বাবু হাই তুলে বললেন, বাড়ি যাও খোকা, আমি একটু ঘুমিয়ে নি। তারপর আমাকে আরো অবাক করে দিয়ে পিছনে বট গাছটায় গিয়ে উঠলেন। ঘন্টার দড়িটা কোমরে গোজা, হাতে হুঁকো। তারপর উঁচু ডালে হেলান দিয়ে বসে চোখ বুঝলেন। তারপর নাক ডাকতে বসলেন। পণ্ডিত মশাইয়ের দাদার এরকম গাছে চড়ে ঘুমোনোটা আমার ভালো মনে হলো না।
ভাবতে ভাবতে বাড়ি ফিরলুম। পরদিন পাঠশালায় গিয়ে পণ্ডিতকে বলে ফেললুম ওর দাদার কথা। ভাবলুম ঘন্টাটা উদ্ধারের সূত্র পেয়ে উনি আমাকে পড়া বলতে না পারার শাস্তি কমিয়ে দেবেন। কিন্তু শোনা মাত্র নিশিং পণ্ডিত গর্জালেন, কান ধরে দাঁড়া হতচ্ছাড়া। বাবুল, এই বয়সেই কি জলজ্যান্ত মিথ্যে বলতে শিখেছে শুনেছিস? বাবুল ভেতর থেকে গম্ভীর স্বরে বলল। তুঘা ছিপটি। আমি আঁতকে উঠে কেঁদে ফেললুম। বললুম, না পণ্ডিত মশাই, কাল বিকেলে আপনার দাদা। মাটিতে ছিপটি ঠুকে নিশিং পণ্ডিত বললেন, চোপড়াও, দাদা 1 মাস আগে সান্নিপাতিক জ্বরে ভুগে মারা গেছে। তাকে গঙ্গার ধারে দাহ করে এসেছি। আর বানরটা বলে কিনা মন্দিরে বসে তাকে হুকো খেতে দেখেছে। অবাবুল, এ মৃত্যুকটা বড় হয়ে কি হবে বল দেখি? বাবুল ভেতর থেকে বলল, 3 ঘা ছিপটি। যাই হোক, আর মন্দিরের পথে শর্টকাট করে পাঠশালা যাতায়াতের সেই শেষ। তবে মাঝে মাঝে পড়া মুখস্থ করতে করতে হঠাৎ তামাকের ভুরভুরে মিঠে গন্ধটা ভেসে আসতো মন্দিরের দিক থেকে। আর যেন অবেলায় ঘন্টাটাও চাপা ঢং ঢং করে বাজতো। আশ্চর্য ব্যাপার, আমি ছাড়া আর কেউ এসব টের পেত না। কিন্তু ঘন্টাটা শেষ পর্যন্ত নিশিং পণ্ডিত ফেরত পেয়েছিলেন। শুনেছি গয়ায় পিণ্ডি দিয়ে আসার পর একদিন মন্দিরে গিয়ে ঘন্টাটা কুড়িয়ে পান। শিবলিঙ্গের পিছনে লুকোনো ছিল, এবং হুঁকোটাও। কারণ পিণ্ডি পেয়ে মানুষের আত্মা উদ্ধার হয়ে যায় বটে, কাঁসর ঘন্টার হুঁকোর যে আত্মা নেই, তাই তাদের পৃথিবীতে পড়ে থাকা ছাড়া উপায়ও নেই। শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ছুটির ঘন্টা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।